19 মার্চ রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিজুস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্যাটিং বোলিং এর শ্রেষ্ঠত্ব দেখিয়ে ১৭তম টেস্ট জয়, ম্যাচ সেরা তামিম, সিরিজ সাকিবের। সুষ্ঠু নির্বাচনে জঙ্গিবাদের সমাধান দেখেন ফখরুল, প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক সরকার। অভিযানে কোণঠাসা হয়ে আত্মঘাতী জঙ্গিরা, নতুন কৌশলের তাগিদ বিশ্লেষকদের। ব্যাটিং বোলিং এর শ্রেষ্ঠত্ব দেখিয়ে ১৭তম টেস্ট জিতলো টাইগাররা। অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে এই সাফল্য বাংলাদেশের। ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল, সিরিজ সেরা সাকিব আল হাসান। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন সাইফুল মজুমদার সহকর্মী। সাইফুল, 5 দিনে 13টা ভিন্ন সেশনে খেলা হয়েছে। ইএসপিএন এর বিশ্লেষণে 7টি সেশনে এগিয়েছিল বাংলাদেশ, 6টি সেশন শ্রীলঙ্কার ছিল। কিন্তু আমি মনে করি যে এই টেস্টটিতে 5 দিনই আসলে বাংলাদেশ দিন শেষে চালকের আসনে ছিল। আপনি কি মনে করছেন সাইফুল? অবশ্যই টেস্ট যদি জিততে হয় আপনাকে প্রতিটা সেশন ধরে ধরে এগোতে হয় এবং প্রতিটা সেশনে কোনো না কোনোভাবে এগিয়েছিল বাংলাদেশ। আমি যদি পঞ্চম দিন থেকে শুরু করি, আজকের পুরো দিনটায় সকালের সেশনে সুরাঙ্গা লাকমাল এবং দিলওয়ান পেরেরা বাংলাদেশকে ভুগিয়েছেন। তারা নবম উইকেটে 80 রান যোগ করেছেন। ওই সময়টা অর্থাৎ 14 ওভারের মতো খেলা হয়েছিল তখন। ওই সময়টা ছাড়া আজকের দিনে পুরোটাই বাংলাদেশ তারা প্রাধান্য দেখিয়েছে এবং তার ফলটা কিন্তু আমরা দেখেছি দিন শেষে। তার আগের দিন যদি বলেন একইভাবে, বিশেষ করে চতুর্থ দিন দ্বিতীয় যে সেশনটা ছিল মুস্তাফিজ সাকিবের ওই যে লাঞ্চের পর যে সেকেন্ড সেশনে তাদের যে দুর্দান্ত বোলিং এবং পুরো টেস্টের ভাগ্যটাই কিন্তু গড়ে দিয়েছিল তারা দুজন গতকাল সেই চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। এবং তার আগের দিনও যদি বলেন সেখানে তৃতীয় দিন ধরে আমরা এরকম বিশ্লেষণ করতে পারবো যে প্রতিটি সেশনে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু আমি মনে করি যে কতগুলো টার্নিং পয়েন্ট বাংলাদেশকে আসলে খুব ভালো করতে সাহায্য করেছে। প্রথম ইনিংসে আমরা আমাদের ওপেনারদের কাছ থেকে লম্বা একটি জুটি পেয়েছি। আমরা পেয়েছি সাকিব আল হাসানের একটি অনবদ্য সেঞ্চুরি। মুশফিকুর রহিম খুবই দৃঢ়তার পরিচয় দিয়েছেন, অসাধারণ। তার খেলা দেখে আসলে ভাষ্যকাররা বিশেষণ খুঁজে পাচ্ছিলেন না, এরকম একসময় মনে হয়েছে। আর আমি যদি বলি এবার টেস্টে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি মোসাদ্দেক হোসেনের লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং। আপনি যদি প্রথম ইনিংসে দেখেন যে তার 75 রান, 75 তো তার 75 রানের ইনিংসটি কিন্তু একটি বড় পার্থক্য করে দিয়েছে। এবং এ ধরনের উইকেটে 129 রানের যে লিড, সেটি আসলে খুব সহজ কথা নয়। এবং আপনি যেটি বলছিলেন যে মুস্তাফিজ এবং সাকিবের সেই স্পেল অনবদ্য ছিল এবং মুস্তাফিজকে আমার মনে হয়েছে একটু দুর্ভাগা ও আরো কিছু উইকেট পেতে পারতো। কিন্তু আজকে যদি আসি, আজকে তামিম ইকবালের খেলাকে কেউ কেউ সমালোচনা করেছেন, কারণ সবারই আসলে আমি বলবো যে দারুণ রকম উত্তেজনা এবং আশঙ্কায় ভুগিয়েছেন। আপনি কখন মনে করলেন যে বাংলাদেশ নিশ্চিত রূপে টেস্টটি জিততেই যাচ্ছে? যখন সাব্বির এবং তামিম যখন জুটিটা বড় হচ্ছিল, বা তামিমের ব্যাটে বিশেষ করে লাঞ্চ থেকে ফিরে তামিমের যে একটা ফোর্স বাউন্ডারি ছিল, সাব্বিরের যে একটা বাউন্ডারি ছিল, তারা কিন্তু দেখবেন যে বিরতি থেকে ফেরার পর সাব্বির 3টা বাউন্ডারি মেরেছেন, এরপর তামিম 2টা মেরেছেন। তাদের যে আত্মবিশ্বাস, কিংবা এই মাত্র 191 রানের টার্গেট, তখনও ছিল আর 135 রানের মতো, তাদের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, হেরাত কিংবা দিলওয়ান পেরেরা, স্যান্ডাগানকে তারা যেভাবে খেলছিলেন, তখন থেকে মনে হচ্ছিল বাংলাদেশ অবশ্যই জিততে যাচ্ছে। একটু আক্ষেপ থেকে যাচ্ছে, তামিম সেঞ্চুরি করতে পারতেন ওই অবস্থায়। আপনি লাঞ্চের পরপরই মনে করেছিলেন যে বাংলাদেশ জিতবে। ডিন জোন্স একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছিলেন তামিমকে খেলার পরপর। ডিন জোন্স তামিমের কাছে জানতে চেয়েছিলেন যে 191 রান আসলে ফিফথ ডের উইকেটে তত একটি সহজ নয়, কিন্তু তামিম যখন ব্যাটিং করছিলেন, যে বলটিতে তিনি আউট হয়েছিলেন ওটি ছাড়া মনে হয়েছে যে খেলা এবং ব্যাটিং করা খুবই সহজ। আপনার কি মনে হয় যে তামিমের এত সাবলীল খেলার রহস্য কি? অবশ্য উইকেট, ফ্ল্যাট উইকেট, পঞ্চম দিনের খেলা চলছিল, কিন্তু উইকেটে এমন কোনো আনইভেন বাউন্স ছিল না, কিংবা বোলাররা উইকেট থেকে কোনো টার্ন বাউন্স কিন্তু আদায় করতে পারেন। যেটা করেছেন রঙ্গনা হেরাত তার এক্সপিরিয়েন্স দিয়ে, লাকসান সান্দাকানো তার যে অভিজ্ঞতা আছে, ক্ষুদ্র অভিজ্ঞতা, সেটা দিয়ে সেটা আদায় করেছে ঘরের মাঠে খেলা, তারা উইকেটটা জানেন। আমার মনে হয় আজকে বেশি বল করেছেন দিলওয়ান পেরেরা এবং অবশ্যই রঙ্গনা হেরাত।
সান্দাকানকে ইন্টারেস্টিংলি বাংলাদেশ সান্দাকানকে প্রথম ইনিংসেও যেমন সান্দাকানকে টার্গেট করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা যে সান্দাকানকে মারবেন, দ্বিতীয় ইনিংসে সান্দাকানকে আসলে অত ব্যবহার করা সাহসী পাননি রঙ্গনা হেরাত। সান্দাকানকে স্পেসিফিক টার্গেট করার কি কোনো কারণ আছে? আপনি দেখবেন যে দ্বিতীয় ইনিংসে সান্দাকান মাত্র 6 ওভার বল করেছেন এবং 6 ওভারই আসলে মারি খেয়েছেন, 34 রান দিয়েছেন একটি মেডেন দিয়ে সান্দাকান। বাংলাদেশ দল যখন এখান থেকে যাচ্ছিল, তারা আগে জেনেছিল যে সান্দাকান নামে একজন বোলার, চায়নাম্যান বোলার আছে যে ভোগাতে পারে। একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশ দলে কিন্তু লেফট আর্ম ব্যাটসম্যান আছে, সেখানে সে চায়নাম্যান বোলার, সেখানে খুব একটা কিন্তু বামহাতি ব্যাটসম্যানরা তাকে খেলতে খুব কঠিন হওয়ার কথা না, এবং সেটাই হয়েছে। ডানহাতি ব্যাটসম্যানদের খেলতে যতটুকু সমস্যা হওয়ার কথা, বামহাতি ব্যাটসম্যানদের সেটা হয়নি। এবং ওপেনিং জুটিতে আপনি দেখবেন তামিম, সৌম্য যেভাবে খেলেছে, কিংবা পরে যারা ইমরুল যদিও আছে ভালো খেলতে পারেনি, সবাই কিন্তু তাকে নিয়ে হোমওয়ার্ক করেছিল দেশে থাকা অবস্থায়, এবং সেই হোমওয়ার্কটাই কাজে লেগেছে। আরও একটা বিষয় মাথায় ছিল, যেহেতু হেরাত ওই প্রান্তে বল করছিল, তারা কিন্তু জুটি বেঁধেই বল করছিল, কখনো কোনো পেরেরা সহ বল করছিল, তখন অ্যাটাকটা হচ্ছিল কিন্তু ওর উপরই। কারণ প্রথম ইনিংসে যখন তার উপর আস্থা ছিল, কিংবা গলটোস্ট আমরা দেখেছিলাম, তাকে কিন্তু খুব একটা কঠিন যে হয়েছে। সান্দাকান কিন্তু প্রথম ইনিংসে 4 উইকেট তুলে নিয়েছিলেন। আরেকটি বিষয়, এই খেলার মধ্যেকার অনেক ছোট ছোট খেলা আসলে সামনে চলে আসবে, বিশেষ করে সুরঙ্গা লাকমল। বাংলাদেশ টিম বোধহয় লাকমলকে অনেকদিন মনে রাখবে। লাকমল অনেকই বিরক্ত করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়দের। তিনি তার অড বাউন্সারে বিরক্ত করেছেন, তিনি অনেকক্ষণ ধরে উইকেটের টিকে থেকে বিরক্ত করেছেন, এবং সবগুলি বলকে একরকম ভাবে খেলে একরকম বিরক্ত করেছেন। সাব্বিরের সাথে তার এক ধরনের সারাক্ষণই চোখাচোখি বেশ নজরে পড়ার মতোই ছিল। উইকেটে থেকে যা করেছেন অবশ্যই, শুধু মানে এটা অন্য পর্যায়ে যেতে পারতো। কারণ প্রথম ইনিংসে তার যে লাকমালের যে একটা 40 ইনিংস ছিল, ওইটাও অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল অল আউট করা যাবে, কিন্তু তাকে আউট করা যাচ্ছিল না। এবং দ্বিতীয় ইনিংসে যখন সেই একই, গতকাল হেরাত পেরেরার সঙ্গে সে একইভাবে জুটি বেঁধেছিল, এবং আজকেও সে একই। তো সুতরাং অবশ্যই টেল এন্ডারে লাকমালের যে ব্যাটিং, এখান থেকে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের শিক্ষা নেওয়া উচিত যে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পরও টেল এন্ডারে যদি ব্যাট থেকে কিছু রান যোগ করতে পারে বোর্ডে, অবশ্যই এটা দলের জন্য ভালো। এবং অবশ্যই লাকমল আজকে ব্যাটিং যে শৈলী দেখিয়েছেন, আমি অবশ্য চাইবো না যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউ লাকমল থেকে ব্যাটিং শিখুন, কারণ তিনি প্রতি 3টি বলের মধ্যে একবার করে বিট হচ্ছিলেন। আমি বলতে চাই যে 72 ওভারের মতো 70-75 ওভার বাংলাদেশের কাছে আজকে ছিল এই কত 191 রান করার জন্য। শ্রীলঙ্কার একটি বিষয় প্রশংসা করতেই হয়, তারা কখনোই নেতিবাচক বোলিং আসলে করে নাই, তারা ড্রর জন্য খেলে নাই, এবং সেই জন্য টেস্ট ম্যাচ, 2টি টেস্ট ম্যাচই, আমরা যদি এই জয় বাংলা টেস্ট ম্যাচের কথা বলি, 2টি সিরিজের কথা বলি, 2টি টেস্ট ম্যাচই অনেক উপভোগ্য হয়েছে। তারা এখান থেকে কিন্তু এই পিসারা ওভালে একটাই রেজাল্ট হতে পারতো, সেটা জয়। আমরা যদি আগের রেজাল্টগুলো দেখি, 20 টেস্টে 16টাই জয় পেয়েছিল দল। সুতরাং আপনি ড্রয়ের জন্য খেলতে গেলে কিন্তু ডিফেন্সিভ হয়ে গেলে সেটা কিন্তু ভালো হতো না, এবং তার ফলটাই প্রমাণ করে। তারা অ্যাটাকিং খেলতে গেছে, এবং অ্যাটাকিং খেলতে গিয়ে কিন্তু দেখেন আপনি 6টা উইকেট পড়েছে। সুতরাং রঙ্গনা হেরাত সেই গেম প্ল্যানটাই ছিল যে বাংলাদেশকে প্রলুব্ধ করবে শর্ট খেলতে। এবং আপনি দেখেন সৌম্য সরকার, সে কিন্তু উইকেট থেকে বের হয়ে এসে খেলছে। তামিম রান পেয়েছে, কিন্তু তামিমও একইভাবে উইকেট থেকে বের হয়ে এসে উইকেট দিয়েছে। সুতরাং অবশ্যই আমরা ওয়ানডে সিরিজের দিকে যাচ্ছি। 25 তারিখ থেকে, আপনি বলছিলেন 25 তারিখ থেকে সে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। উপুল থারাঙ্গার ক্যাপ্টেন্সিতে এবার ওয়ানডে ম্যাচ। উপুল থারাঙ্গা এবং রঙ্গনা হেরাত সম্পূর্ণ দুজন মানুষ। উপুল থারাঙ্গা অনেক বেশি অ্যাটাকিং, এবং তিনি অনেক বেশি আরো শ্রীলঙ্কা দল যেটি পাবেন সেটি এই টেস্ট দলের থেকে অনেক বেশি ভিন্ন। বাংলাদেশ দল একটু আলাদা হবে। ওয়ানডে ম্যাচ সম্পর্কে আপনার কি প্রত্যাশা, যে ওয়ানডে ম্যাচগুলিতে আমরা কেমন করব? বাংলাদেশে অ্যাঞ্জেলো ম্যাথিউস নেই ইনজুরির কারণে, এটা বাংলাদেশের জন্য বড় স্বস্তি। এই সিরিজটা শুরু হওয়ার আগেই বাংলাদেশ একটা স্বস্তি পেয়েছে যে অ্যাঞ্জেলো ম্যাথিউস, যেমন রঙ্গনা হেরাত যেমন বাংলাদেশে ভুগিয়েছে, কিংবা এখানে কুসাল ম্যান্ডিস তারা ভুগিয়েছে, আগে থেকেই বাংলাদেশ জানে যে অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো একজন অলরাউন্ডার এই ওয়ানডে সিরিজে নেই। সুতরাং স্বস্তি নিয়ে নামছে। অবশ্যই উপুল থারাঙ্গা, যার টেস্টে বলেন কিংবা ওয়ানডেতে বলেন বাংলাদেশের বিপক্ষে তার সেঞ্চুরি আছে, তিনি ভোগাতে পারেন ওপেনিংয়ে। পাশাপাশি এই শ্রীলঙ্কা যে নতুন দলটা, তারা কিন্তু শর্টার ভার্সনে অনেক ভালো দল। বিশেষ করে তারা অস্ট্রেলিয়াকে তাদের অস্ট্রেলিয়া মাটি থেকে টি20তে হারিয়ে আসছে, সাউথ আফ্রিকা হারিয়েছে। সাইফুল, ওয়ানডেতে কি মালিঙ্গা খেলবেন? মালিঙ্গা ফিট আছেন? মালিঙ্গা এখন পর্যন্ত ফিট আছেন। তারা দল করেছেন যে তার খেলার সম্ভাবনা আছে, এখনো শতভাগ হয়তো পুরো ফিট না, কিন্তু তার খেলার সম্ভাবনা অনেক আছে। দলের সাথে প্র্যাকটিস করেছেন, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে সে দলের সাথে আছেন, এবং খেলার যত প্রস্তুত আমরা দেখেছি যে তাদের টিম যে বিজ্ঞপ্তি সেখানেও বলেছে যে এখন পর্যন্ত ফিট আছে, হয়তো আমরা তাকে দেখতে পারবো। সাইফুল, আপনাকে ধন্যবাদ। একটি 1 মিনিটের বিরতি নিচ্ছি।
আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে জঙ্গিরা আত্মঘাতী হয়ে উঠছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বলছেন সংঘবদ্ধ হতে না পেরে একক হামলার দিকে যাচ্ছে তারা। প্রতিরোধে দিচ্ছেন নতুন কৌশল নির্ধারণের তাগিদ। হলি আর্টিজানে অপারেশন থান্ডারবোল্ট থেকে সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16, ৮ অভিযানে নিহত ৯০ জেএমবি সংগঠক তামিম চৌধুরী সহ বেশ কজন শীর্ষ জঙ্গি। দীর্ঘ বিরতির পর কুমিল্লায় বিস্ফোরক সহ আটক হয় জঙ্গি সংগঠনের ২ সদস্য। তারপর মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা। সবশেষ আশকোনায় নির্মাণাধীন র্যাব সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা বিস্ফোরণ। এসব ঘটনায় আবারও সামনে আসে জঙ্গিদের নতুন করে তৎপর হওয়ার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় নিজেদের উপস্থিতি জাহির করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সংঘবদ্ধ না হতে পেরে একক হামলার দিকে যাচ্ছে জঙ্গিরা। যে চলমান যে অভিযানগুলো ছিল সেগুলো চাপে পড়ে কিছুদিন তারা সুপ্ত ছিল, আর রিঅর্গানাইজ করেছে, এবং সেটা একটা ফ্যাক্টর। ওদিক থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তাদেরকে বলেই দেওয়া হয়েছে, মানে সিগন্যালই হয়েছে যে তোমার যে যেখানে আছো সেখান থেকে এই সংগ্রাম চালিয়ে যাও। জঙ্গি সংগঠনগুলো কোণঠাসা হয়ে পড়লে আত্মঘাতী হামলার পথ বেছে নেয় বলে জানাচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা। ধরন যেমন চেঞ্জ হতে পারে, পাশাপাশি যা ব্যবহার হবে এক্সপ্লোসিভ, তারপর অস্ত্র, এগুলোরও ধরন পাল্টে যেতে পারে। যেমন গাড়িকে তারা ব্যবহার করতে পারে বোম হিসাবে না, গাড়ির চাপা দিয়ে, আমরা যেটা ধারণাই করতে পারিনি পৃথিবীর কয়েকটি দেশে ঘটনা ঘটলো। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে চলমান অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আইজিপি। ওদের অস্তিত্ব আছে, ইন্টেলিজেন্সের দিকে বেশি খেয়াল আমরা জোর দিতেছি, যাতে ওরা কোথাও কোনো জায়গায় সেফলি থাকতে পারে না। যখনই অর্গানাইজ হবে তখন যেন জানতে পারি, তখনই যেন আমরা অপারেশন করি। সম্প্রতি ঢাকায় হয়ে যাওয়া সম্মেলনে বাংলাদেশ ও ইন্টারপোলের উদ্যোগে জঙ্গিবাদ দমনে আসে ১৪ দেশের পুলিশের যৌথ ঘোষণা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গি সংগঠনের কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে পদ্ধতিতে সরকার জঙ্গি দমনের চেষ্টা করছে, আপনি একে সঠিক মনে করছেন কিনা? অর্থাৎ আমরা জানতে চাইছি যে এই চেষ্টার মধ্যে বড় কোনো দুর্বলতা রয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ খালেদ আপনাকে। সরকার এই যে হোলি আর্টিজমের পরে আরো কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তারা সমস্ত জঙ্গি দমন করে ফেলেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই অল্প কয়েকদিনের মধ্যে যে কতগুলো ঘটনা ঘটলো, এর আগে এরকম অবস্থা আমরা কখনো দেখিনি। যেমন এখানে এখন আত্মঘাতী পর্যন্ত জঙ্গিরা এসে গেছে। এইটা আপনার পাকিস্তানে ছিল, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে এসে গেছে। আমার মনে হচ্ছে যে সরকার এই সমস্ত ঘটনা, যেমন আজকে ধরেন এই র্যাবের ক্যাম্পের মধ্যে ঢুকে পড়লো, তার আগে সরকারের গোয়েন্দা বাহিনী যদি শক্তিশালী হতো, তাহলে তাদের এই সম্বন্ধে প্রকৃত জ্ঞান যদি থাকতো, তাহলে আমার মনে হয় এরকম ঘটনা সেখানে ঘটতে পারতো না, আগেই এটার মেসেজ তাদের কাছে পৌঁছে যেত। আমার মনে হচ্ছে সরকারের কোথাও একটা দুর্বলতা আছে, এবং এই জঙ্গিটাকে তারা জিয়ে রেখে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমার মনে হয় একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কারণ খালেদ, আপনি জানেন যে আগামীতে একটা দেশে একটা নির্বাচন দাবি, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দাবি করা হচ্ছে। এই অবস্থায় এরকম একটা আত্মঘাতী জঙ্গির হামলা আমাদেরকে ভাবিয়ে তোলে, দেশকে ভাবিয়ে তোলে, দেশের সাধারণ মানুষকে ভাবিয়ে তোলে। সেই জন্য আমার মনে হয় সরকারের যদি তারা প্রকৃতপক্ষে তারা জঙ্গি দমন করতে চান, তাহলে পরে তাদেরকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা না করে। আপনি মনে করছেন যে সরকার জঙ্গি সমস্যাটাকে জিয়ে রাখছে, এটি আপনি বলছিলেন? আমার ধারণা। আচ্ছা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জঙ্গিদের আক্রমণের ধরন এবং লক্ষ্য পরিবর্তিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পের মধ্যে তারা ঢুকে পড়েছিল। কোন বিশেষ গোষ্ঠীকে জঙ্গিরা তাদের প্রতিপক্ষ মনে করছে কিনা, এই নিয়ে আপনার পর্যবেক্ষণ বা মতামত কি? না, আমি সেটা মনে করি না। এটা মনে করি এখানে পাকিস্তানে যে জঙ্গির সৃষ্টি হয়েছে,
এইখানে একটা সাম্রাজ্যবাদীরা এইখানে একটা ঘাঁটি করার চেষ্টা করছে আমার মনে হয়, এবং সেখানে আমার মনে হচ্ছে যে সরকারের যদি সদিচ্ছা থাকে, এইটা যদি এই প্রাথমিক অবস্থায় যদি নির্মূল করা না যায়, তাহলে এটা দেশের জন্য এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তার কারণে আমরা এমনিতেই গণতান্ত্রিক হুমকির মধ্যে আছি। মানুষের ভোটের অধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নাই, মানবাধিকার নাই। আপনার সম্প্রতি প্রধান বিচারপতি বলছেন যে বিচার ব্যবস্থা জিম্মি হয়ে আছে, এখন সংবিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করা যাচ্ছে না। এই অবস্থার মধ্যে আমরা এখন আছি। সেই অবস্থায় যদি আবার এরকম একটা সমস্যা আমাদের দেশে আসে, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমাদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আছেন। আমি জনাব আহমদ হোসেনের কাছে জানতে চাইবো যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার একটি মতামত দিচ্ছিলেন যে আসলে যে জঙ্গি সমস্যা রয়েছে, সেই জঙ্গি সমস্যা মোকাবেলা করতে সরকার শুধু ব্যর্থই হয়নি, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সেটি জিয়ে রাখতে পারে বলেও তিনি বিশ্বাস করছেন। এই সম্পর্কে আপনার মতামত কি জনাব আহমদ হোসেন? ধন্যবাদ আপনাকে। আমি কথাগুলো শুনছিলাম, যেগুলো বলছিলেন এগুলো হচ্ছে তাদের উদূর পিণ্ডি বুধু করে চাপানোর একটি অপপ্রয়াস। পদ্মা সেতুর ব্যাপারে যেমন বলেছিলেন যে দুর্নীতি আছে, ঠিক এমনি ভাবে তারা একই ঢঙে তারা কথা বলছেন যে একটি গভর্নমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেখানে জিরো টলারেন্স সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রশ্নে এবং সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলের প্রশ্নে একটি গভর্নমেন্ট হাউ মাচ কমিটেড, এর চেয়ে কমিটমেন্ট গভর্নমেন্ট কি বাংলাদেশে কখনো ইতিপূর্বে এসেছে? আর এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসকে ধারণ করা, লালন করা, প্রশ্রয় দেওয়া, শাহেখ আব্দুর রহমান সৃষ্টি, বাংলাবাই সৃষ্টি, এগুলো উদ্ঘাতা কারা? এগুলো উদ্ঘাতা ছিলেন এই খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন বিএনপি জামাত জোট। সুতরাং বাংলাদেশের সন্ত্রাসের যে পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক যারা, তারাই আবার বলেন যে এই গভর্নমেন্ট এগুলো জিয়ে রাখছে। কারণ আমরা যদি বলি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, সেই জন্য নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত আবার চক্রান্তে নেমেছে, তাদের পৃষ্ঠপোষকতায় আবার জঙ্গিবাদের নামে বোয়াবাদি হচ্ছে, এটি হচ্ছে স্পষ্ট। জনাব আহমেদ হোসেন, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি জনাব আহমেদ হোসেনকে নিশ্চয়ই শুনলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলছিলেন যে এটি আসলে বিএনপিরও একটি রাজনৈতিক কারসাজি হতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন, সাম্প্রতিক সময়ের অভিযানে জঙ্গিদের যে শক্তিশালী রূপ দেখা যাচ্ছে, যেটি আমরা আসলে কেউই পছন্দ করছি না, তাদের প্রতিহত করার জন্য রাজনৈতিক দলগুলোর একটি প্ল্যাটফর্মে বা একই প্ল্যাটফর্মে কাজ করা উচিত বলে আপনি মনে করছেন কিনা? দেখুন, আহমদ হোসেন যে কথাটা বলেছে ওইটা ওনাদের সবসময় একটা ফাঁকা বলি, ওনারা ওইটা একটা মুখস্থ করে নিয়েছেন, এইটা ওনারা বলেই থাকেন। কিন্তু আমি এটা যেতে চাই না। যদি প্রকৃতপক্ষে যদি এই জঙ্গি দমন করতে হয়, একটা জাতীয় ঐক্য দরকার, আমি এটা মনে করি। সেই জন্য যদি এই সরকার যদি মনে করে যে জঙ্গি তৎপরতা বন্ধ করা দরকার, তাহলে সরকারেরই উচিত, যেহেতু তারা দায়িত্বে রয়েছেন, সেই জন্য তাদেরকে একটা জাতীয় ঐক্যের পথ তৈরি করা উচিত। সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত। আমি এই প্রশ্নটি জনাব আহমেদ হোসেনের কাছে যাবো, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বা মুখপাত্রের কথা এরকমটি মনে হয় যে গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে। এটি যদি বলতে হয় তাহলে তো এটা অবশ্যই বলতে হবে যে আওয়ামী লীগ জঙ্গিবাদের সঙ্গে জড়িত, কারণ তারা যখন ইচ্ছা তখন জঙ্গিবাদ ইস্যুকে সামনে আনছে। আপনারা কি এরকমটাই বলতে চাইছেন? আসলে আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ এই আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদটাকে সামনে এনে বিপরীত রাজনৈতিক দলকে ঘায়েল করার চেষ্টা করতেছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশ আসুক, সেটা তারা চাচ্ছে না। মানে জঙ্গিবাদকে আওয়ামী লীগ সামনে আনছে, মানে কি জঙ্গিবাদ নাই, আসলে আওয়ামী লীগ আনছে, কোথা থেকে ইনভেন্ট করছে? মানে আমি এই জায়গাটা জঙ্গিবাদ তো এই জঙ্গিবাদটা তো আওয়ামী লীগ এখন যেভাবে দমন করতে চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে নিজেরা এই জঙ্গিবাদটাকে আরো কিছুদিন জিয়ে রাখবে। না হলে এটা জাতীয় ঐক্যের কেন ডাক দেয়া হচ্ছে না? আজকে সকল রাজনৈতিক বক্তব্য পরিষ্কার। জনাব আহমেদ হোসেন, আপনি কি মনে করেন কিনা রাজনৈতিক দলের একই প্ল্যাটফর্মে কাজ করা উচিত এই জঙ্গিবাদ প্রতিহত করার জন্য, এবং একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া উচিত যে এখানে আসলে কোনো রাজনীতি থাকবে না, সবাই মিলে জঙ্গিবাদ প্রতিহত করার জন্য সবাই একই কাতারে দাঁড়াবে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো এখানে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বিশ্বাস করে, তাদের নিয়ে তো আমরা কাজ করছি। তাদের মধ্যে নিয়ে তো আমাদের ঐক্য আছেই। আমাদের 14 দলের একটা ঐক্যবদ্ধ একটা মোর্চা আছে, এবং সেই ঐক্যবদ্ধ মোর্চার এজেন্ডা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা,
জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা। এখন প্রশ্ন হচ্ছে জঙ্গিবাদের সাথে তারা সম্পৃক্ত, সাম্প্রদায়িক অপশক্তির সাথে তারা সম্পৃক্ত। কিন্তু জনাব আহমদ হোসেন, আমি যদি প্রশ্নটি অন্যভাবে করি যে আপনারা চাইলেও জঙ্গিবাদকে নির্মূল করা যাচ্ছে না, এর কারণ কি আপনারা আসলে জঙ্গিবাদ নির্মূল করার মতো যথেষ্ট শক্তিশালী না, নাকি যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন যেরকম বলছেন যে আপনারা আসলে জঙ্গিবাদকে পুরোপুরি নির্মূল করতে চান না, আপনারা এটা একটা রাজনৈতিক এজেন্ডায়, পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনাটি থাক সেরকম চান? না, সেটা তো অবাস্তব, মানে একটা বাস্তব বিবর্জিত। এখানে আপনি ইন্টারন্যাশনালি দেখেন জঙ্গিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই হচ্ছে এবং বোমা বর্ষণ হচ্ছে, রাশিয়া থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, সেখানে কি তারা চেষ্টা কম করছে? সেই যদি আপনি কম্পেয়ার করেন, বাংলাদেশে কি সেই জঙ্গিবাদের উত্তর আছে? এখানে এখানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এখানে জামাত থেকে সৃষ্টি হয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা জামাত সেই আপনার জঙ্গিবাদের লেভেলটাকে ব্যবহার করে বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। আপনার দৃঢ়তার সাথে বলছি, আমরা যে জঙ্গিবাদ দেখছি বা যে জঙ্গিবাদের উত্থান দেখছি, তার সাথে কি আসলে জামাতের রাজনৈতিক আদর্শের মিল রয়েছে খুব বেশি? 100%, 100%। জামাত, জঙ্গিবাদ এবং বিএনপি এক সূত্রে গাঁথা, এবং এদের মাঝে একটা ঐক্য আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং মুফতি হান্নানের টার্গেট হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার যে কোনো টার্গেট হন নাই। লক্ষ্য করেন, নিশ্চিত লক্ষ্য করেন। অ্যাডভোকেট আহমেদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আহমেদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমাদের যদি আপনি কোন শেষ একটি কথা বা মন্তব্য এই প্রসঙ্গে বলেন। জনাব আহমেদ হোসেন বলছিলেন যে জামায়াত, বিএনপি এবং সেই জঙ্গি রয়েছে সবই এক সুতোয় গাঁথা, কারণ তাদের আক্রমণের শিকার, টার্গেট বারবারই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা হচ্ছেন। আহমদ হোসেন সাহেবের বক্তব্যই প্রমাণ করে এটা তারা রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যবহার করার জন্য। আহমদ হোসেন সাহেবের বক্তব্যই প্রমাণ করে এটা তারা রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যবহার করার জন্য জঙ্গিবাদকে সময় সময় তারা ব্যবহার করেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহমদ হোসেন, আপনাকেও। এডিটর স্পিক এবার এটি বিরতি নিচ্ছে। জঙ্গি সংগঠন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছে চট্টগ্রাম থেকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম এবং সিলেট থেকে ইমাম হাবিব আহমেদ শিহাব। তবে এই দুজন আলোচকের সঙ্গে কথা বলার আগে 1 মিনিটের একটি বিরতি নিয়ে আসছে। মেজর ইমদাদুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে নতুন পরিচয়ে বা নতুন নেতৃত্বে জেএমবি সংগঠিত হচ্ছে বলে যেসব খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি, সেগুলি নিয়ে আপনার বিশ্লেষণ একটু শুনবো। যে নব্য জেএমবি সংগঠিত হচ্ছে বাংলাদেশে, এই জঙ্গিদের এই নতুন সংগঠিত হতে পারার পিছনে বড় কি কারণ কাজ করছে বলে আপনি মনে করছেন, মেজর ইমদাদুল ইসলাম? আসলে এটা তো যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে, দে আর এট দেয়ার লিবার্টি। এটা কোনো এমন না যে তারা কোনো বিধিবদ্ধ সংস্থা, তারা নাম পরিবর্তন করতে পারে, বাট তাদের কর্মপন্থা বা তাদের লক্ষ্য সেটা কিন্তু তাদের একই রয়ে গেছে। এবং এটা কেন হচ্ছে, আপনার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, এটা কয়েকদিন আগেই আমি দেখেছি যে আমাদের পুলিশ চিফদের একটা সম্মেলন হয়েছে ঢাকাতে। সেখানে প্রফেসর গুণারত্ন একটা জিনিস তুলে ধরেছে, দুটো জিনিসকে এমফাসাইজ করেছিলেন উনি। একটা হচ্ছে যে অপারেশনাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। তো অপারেশনাল অ্যাপ্রোচ যেটা, সেটা তো তার কথা অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী হচ্ছে, সেটা ঠিক আছে। বাট আমাদের যে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, সেটাতে সমন্বয়ের প্রয়োজন আছে, সেটা উদ্যোগের প্রয়োজন আছে। বাট এই কথাটা তারা বলেন নাই, আলোচনা করেননি যে এটার কারণটা কি। এটা হচ্ছে আমার দৃষ্টিতে এটা আমাদের দেশের আর্থসামাজিক বা কোনো ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে সৃষ্টি নয়। এটা সৃষ্টি হচ্ছে যে যেমন গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে, উষ্ণায়ন হচ্ছে পৃথিবী, ঠিক একইভাবে এটার কিছু কারণ আছে, যেটা হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বা একসময় আফগানিস্তান ভিত্তিক বিশ্ব প্রেক্ষাপটে এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। আমরা সেখানে এটার মাত্র শিকার হচ্ছি। তো এটাতে প্রভাব আসছে বহির্বিশ্ব, সারা বিশ্ব থেকে এটার প্রভাবে আমরা প্রভাবান্বিত হচ্ছি। আপনি যদি আমাকে কারণ জিজ্ঞেস করেন, আমি প্রথম কারণ সেটাকে বলবো। দ্বিতীয় কারণ হচ্ছে ধর্মীয় অনুভূতি।
সেটাকেও আমরা অস্বীকার করতে পারবো না। ধর্মীয় অনুভূতি আমাদের এখানে এখনো পর্যন্ত বিশালভাবে বিরাটভাবে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এটার প্রভাব, সেটা যেমন আপনি দেখেছেন এখানে যারা সীতাকুণ্ডে যারা ধরা পড়েছে বা তারা অন্যান্য জায়গায় নায়কংছড়ি থেকে লোকজন আসছে, একসময় আমরা দেখেছি যারা উচ্চবিত্তের যারা সন্তানরা আছে তারা এটাতে জড়িত হয়েছে, এখন দেখা যাচ্ছে আবার নিম্নবিত্তের যারা তারাও এটাতে জড়িত হচ্ছে। একদিকে হচ্ছে যেমন আমাদের সামনে একসময় খেলার মাঠ ছিল ছোট, এখন পৃথিবী বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশাল বিস্তৃতি লাভ করেছে। সেখানে আমাদের উচ্চবিত্তের সন্তানদের এটা অবাধ বিচরণের একটা সুযোগ আছে, সেখান থেকে তারা ইনফ্লুয়েন্স হচ্ছে। আবার নিম্নবিত্ত যারা আছে একদম নিচের লেভেলে তাদেরকে ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে কাজ করে সেখান থেকে এটা। আমরা একটু মাওলানা হাবিব আহমেদ শিহাবের কাছে যাব। এই যে তরুণ সম্প্রদায় ধর্মকে আশ্রয় করে উগ্রবাদী হয়ে উঠছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? অথচ আপনারা যারা ধর্ম মুরব্বী আছেন তাদের কাছে বারবার শুনছি যে ইসলাম কোনোভাবেই আত্মঘাতী হওয়াকে সমর্থন করে না, ইসলাম কোনোভাবে এইসব চোরাগোপ্তা আক্রমণকে সমর্থন করে না, অথচ তরুণ সম্প্রদায় ধর্মকে আশ্রয় করেই উগ্রবাদী হয়ে উঠছে। এর কারণ কি বলে আপনি মনে করছেন মাওলানা হাবিব আহমেদ শিহাব? জি, ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাইব যে ধর্ম হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম শুধুমাত্র ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে না, সমাজকে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। ইসলামের শিক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষা। এ শিক্ষার মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আমাদের সমাজের কিছু উগ্র এবং কিছু যুবক যারা জিহাদের নামে বেহেশত পাওয়ার আশায় এই দেশের মধ্যে সন্ত্রাসী কাজ করছে, এই জন্য যে তারা ইসলামের সঠিক জ্ঞানটা পাচ্ছে না, ইসলামের ভ্রান্ত এবং ইসলামের সঠিক জ্ঞানটা যে আপনারা দিতে চাচ্ছেন যে ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পুরো সমাজকে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার একটি ব্যবস্থা, সেই শিক্ষাটি তাদের কাছে পৌঁছাচ্ছে না কেন? এতে কি শিক্ষা ব্যবস্থার কোনো গলদ আছে? যারা শিখাচ্ছেন তারা কি কোনো রকম ভাবে কোনো একটি ভুলের ফাঁদে পড়ছেন কিনা? আসলে যারা শেখাচ্ছেন তারা মূলত বিষয়টাই শেখাচ্ছেন, আসল বিষয়টাই শেখাচ্ছেন। কিন্তু আমাদের সমাজের কিছু এমন লোক আছে যে সমস্ত লোকরা অন্যান্য লোভনীয় অফার পেয়ে তারা মানুষকে বা ইয়ং যারা আছে এদেরকে ইসলামের মূল শিক্ষাটা না দিয়ে অতি তাড়াতাড়ি খুনাখুনিভাবে বেহেশতে যাওয়ার জন্য যে বিষয়টা বলছে, সেই বিষয়টাও কিন্তু আমাদের যুবক সমাজ গ্রহণ করছে এবং গ্রহণ করে জিহাদের নাম দিয়ে আজকে কিতাবের পরিভাষায় বা আরবি পরিভাষায় সন্ত্রাস যেটা, সেটাকে বলা হয় ইহরাব, তারা সেই ইহরাবের পথ বেছে নিয়েছে। জনাব হাবিব শিহাব, আপনাকে অনেক ধন্যবাদ মেজর ইমদাদ। আপনাকেও রিসপিকেবল একটি বিরতি নিচ্ছি। অলরাউন্ড নৈপুণ্যে কলম্বোতে ১৭তম টেস্ট জিতেছে টাইগাররা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। জনাব সেলিম শাহেদ, আজ বাংলাদেশে ক্রিকেটের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের দিন, সবচেয়ে আনন্দের দিন কিনা সেটিও আসলে হয়তো বলতে হবে, কারণ দেশের বাইরে গিয়ে টেস্ট জয়, বিশেষ করে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণ শক্তি শ্রীলঙ্কাকে হারানো সহজ কথা নয়। আজকের টেস্ট ম্যাচটিতে বা আজ যেই টেস্ট ম্যাচটি শেষ হলো তার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলি নিয়ে আমরা একটু শুনতে চাইবো আপনার কাছে। আসলে ধন্যবাদ খালেদ ভাই। টেস্ট ম্যাচ জিতার বিষয়টা খুবই আনন্দদায়ক এবং সেই সাথে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ ড্র করেছে, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। প্লাস ১০০তম টেস্টে বাংলাদেশ জিতেছে, এটাও একটা বড় জিনিস আমাদের ক্রিকেটের জন্য, আমাদের ক্রিকেটারদের জন্য, অর্গানাইজারদের জন্য এবং সমস্ত ক্রিকেট মোদি এবং ক্রিকেট প্রেমিকদের জন্য। এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে টোটাল টিম এফোর্ট যেটা, সেটা আমরা দেখতে পারি। ফার্স্ট ইনিংসে যদি আপনি দেখেন যে মুশফিকের 50, সাকিবের 100,
ফলোড বাই সেকেন্ড ইনিংসে আবার আপনার বোলিং এর সময় মোস্তাফিজ সাকিবের কনসিস্টেন্ট বোলিং এর কারণে দুজনে 3-6 উইকেট নিয়েছে। আবার তামিমের সেকেন্ড ইনিংসে 82+82 রান করা, এসব কিছু মিলে কিন্তু টোটাল টিম এফর্ট বলতে হয়, এবং টোটাল টিম এফর্টের কারণে কিন্তু আমাদের আজকের এই জয়টা সুন্দরভাবে এসছে। এবং এই জয়ের টোটাল অ্যাক্টিভিটিসটা আমার কাছে টিম এফর্টটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়, এবং সেটা আমি বলবো যে মুশফিক যেভাবে ইনিংসটা ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, সেটা একটা বড় প্লাস সাইড। শাহেদ ভাই, আপনার কাছে কোনো মুহূর্তে মনে হয়েছিল কিনা যে বাংলাদেশ আসলে ম্যাচটি হেরে যাচ্ছে বা ম্যাচটি বার করে নিয়ে আসতে পারবে না, এরকম মনে হচ্ছিল কিনা কখনো? আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যেন যেহেতু উইদিন 200-200-র ভিতরে মনে হচ্ছিল যে আমরা হয়তো জিতে যাব, এবং যতক্ষণ তামিম ছিল আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম যে হারার সুযোগ নাই। তামিম আউট হওয়ার পরে একটু ভয় হচ্ছিল, যতক্ষণ সাকিব আর মুশফিক ব্যাটিং করছিল অত চিন্তা হচ্ছিল না, তবে হঠাৎ সাকিব আউট হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে না জানি আবার কোনো ধস না নেমে পড়ে। বাট এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতে বের হতে পেরেছি। মানে এই স্কোরটাই যদি লিডটা যদি আমাদের 275 হয়ে যেত তখন আমাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু আমাদের ফার্স্ট ইনিংসে সাকিবের 116 হওয়ার কারণে একটা বড় আমরা লিড নিতে পেরেছিলাম, সেটা আমাদের জন্য একটা প্লাস সাইড। এই টেস্টটি আসলে আমাদেরকে বিস্ময়ের পর বিস্ময় জন্ম দিয়েছে। শ্রীলঙ্কা যখন প্রথম ইনিংসে 338 রান করলো, তারপরে বলা হচ্ছিল যে পরের 2 দিন থেকে আসলে উইকেট খারাপ হতে শুরু করবে, তারপরে উইকেট যখন খারাপ হলো না, বাংলাদেশ 467 রান 129 রানের একটি মোটামুটি ভালো লিড আমরা পেলাম। তারপরে বলা হচ্ছিল যে ফোর্থ ইনিংসে আসলে 150-এর বেশি রান করাই অনেক দুষ্কর, কিন্তু উইকেট ভালোই ছিল শেষ পর্যন্ত। না, উইকেট যতটা খারাপ মনে হচ্ছিল উইকেট ততটা খারাপ বাস্তবে ততটা খারাপ ছিল না। এবং আপনি যদি দেখেন যে এবং প্লেয়াররা খুব সেন্সিবল ব্যাটিং করেছে এবং দিনের শেষে আমরা জিততে পেরেছি, এটাই সবচেয়ে বড় জিনিস। তবে যে কোনো টেস্ট ম্যাচই আপনার ফোর্থ ইনিংসে রান করা কখনোই সহজ নয়। আপনি যদি অন্যান্য হিস্ট্রিতেও দেখেন যে এবং এই ফোর্থ ইনিংসে এইরকম রান করার জন্য বাংলাদেশের টুপি খোলা অভিনন্দন পেতেই পারে। শাহেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।